বৃন্দ, এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই চলবে না, একই সাথে ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার, আমার যেরকম ভোটের অধিকার থাকবে, ঠিক একইভাবে আমি যাতে আমার ভোটটি সঠিকভাবে নির্ভয় আমি দিতে পারি এবং আমি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি, সেই অধিকারটিকেও নিশ্চিত করতে হবে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি পৌরসভা হোক, সেটি উপজেলা হোক, সেটি জাতীয় পর্যায়ে হোক না কেন, ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে। এবং আমরা যদি এই অধিকারটি নিশ্চিত করতে পারি, অবশ্যই আমরা মানুষের পর্যায়ক্রমিকভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারব। প্রিয় উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, যখন যখন এই দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে, প্রতিটা সময়েই কিন্তু এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়ার ফলে স্বৈরাচার যেরকম বসেছিল, একইভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর উপরেও হুমকি চলে এসেছিল। কদিন আগের ঘটনাই আপনারা দেখেছেন। এখানে যারা অস্ত্রের জোরেই বলুন, পেশি শক্তির জোরেই বলুন, অন্য কারো আশীর্বাদেই বলুন, যারা বিগত 15 বছর ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল। বিভিন্নভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি, বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি, অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। আজ থেকে 2.5 বছর আগে আমরা উপস্থাপন করেছি। এই 31 দফা আমরা যখন উপস্থাপন করেছি, তখন সংস্কার প্রস্তাব, এই 31 দফা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব, কতগুলো ব্যবস্থার কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে মেরামত করার জন্য, দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তারই এখানে বক্তব্য, সেই বক্তব্যগুলি এখানে তুলে ধরা হয়েছে। আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন, তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা যখন এই 31 দফা জনগণের সামনে উপস্থিত করেছি, তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোনো সংস্কারের কথা তখন বলেনি। আমরা 2.5 বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম, 2.5 বছর আগে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে এবং স্বৈরাচারের পতন হবার পরে এই খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, প্রতিটি সেক্টরের মেরামত প্রয়োজন এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন, একটি গাইডলাইন প্রয়োজন, পলিসি প্রয়োজন। সেটি আমরা জনগণের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই যে আমরা 31 দফা দিয়েছিলাম, এই 31 দফার লক্ষ্য বা উদ্দেশ্য কি? লক্ষ্য বা উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। লক্ষ্য বা উদ্দেশ্য জনগণের রাজনৈতিক পাশাপাশি একই সাথে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। অর্থাৎ এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন, এই কথাটি আমরা অনেক দিন আগেই বলেছিলাম, অনেক দিন আগেই মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম। এই মুহূর্তে আমরা যেটি করছি, আমরা আমাদের 31 দফা নিয়ে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বলার চেষ্টা করছি কি আমাদের সেই 31 দফা। 31 দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের, একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে যেখানে মানুষের
অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। এখানে বক্তারা আজকে যারা উপস্থিত আছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য থেকে একটি কথা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে। আজকে আমরা যখন খুব সাধারণ মানুষ বলতে যাদেরকে আমরা বুঝাই, তাদের কাছে গেলে কিন্তু একটি কথা বেরিয়ে আসে যে আমরা সবকিছুই বুঝেছি, কিন্তু আমাদের সমস্যার সমাধান কি হবে। যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা। আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে আহ, দুর্ঘটনা ঘটে, বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে, যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন, যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এটি একটি অস্বাভাবিক ব্যাপার। এই সমস্যার সমাধানগুলো হওয়া প্রয়োজন, যা যে কোনো সাধারণ মানুষকে ইফেক্ট করে। কাজে আজকে বাংলাদেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের জানার হক আছে, অধিকার আছে যে তাদের চিকিৎসার কি হবে, তার সন্তানদের, তার পরবর্তী বংশধরদের চিকিৎসার বিষয় কি হবে। আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি, তাহলে আমাদের চিকিৎসা সেবার যে পরিমাণ, যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত, যে পরিমাণ মানুষ পাচ্ছে না, তার পরিমাণ ভয়াবহ। যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি। খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি। শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন, শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই। কাজে এরকম আরো অনেকগুলো বেসিক সমস্যা আছে, যার যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমরা আমাদের 31 দফায় দিয়েছি। আমরা যদি মানুষের এই সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরো যত ক্ষমতার ভারসাম্য, এর ভিতরে ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন আমরা, দিন শেষে কিন্তু মানুষের কোনো উপকার হবে না। ওগুলো যেমন আমাদের করতে হবে, একই সাথে আমাদের সাধারণ মানুষের, দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলোকেই বুঝে থাকি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট মাসে যে সকল ফটো জার্নালিস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে স্বৈরাচারের অত্যাচার, নির্যাতন, সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তারা নিজেরাও যেভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন, তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু সমাজে তো বহু মানুষ, বহু শ্রেণী পেশার মানুষ এইভাবে ভুক্তভোগী হয়েছেন। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি পলিসি লাগবে। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি সঠিক চিন্তাধারা লাগবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন। কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে, কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত। এরকম ভাবে যদি আমরা দেখি, এবং এই ঘটনা একবার না, একাধিকবার ঘটেছে, আমরা যদি এভাবে দেখি, বহু মানুষ আছে, অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি, দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সহযোগিতা প্রয়োজন। এখন উপস্থিতিবৃন্দ, আমাদের প্রশ্ন, আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব? অবশ্যই সক্ষম হব না। আমাদেরকে টোটাল একটি পলিসির মধ্যে করতে হবে। যাদের সাথে মানুষের যোগাযোগ আছে, যারা মানুষের কথাগুলো শুনতে পায়, যারা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে, এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে, তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন, তাদের জন্য কাজ করবেন। সেই